গর্ভাবস্থার 18তম সপ্তাহে গর্ভের শিশুর অবস্থা কেমন থাকে এবং একজন মায়ের অবস্থা কেমন থাকে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো এই সপ্তাহে গর্ভের শিশু প্রায় 14.2 থেকে 14.5 সেন্টিমিটার লম্বা হয়ে গিয়েছে এবং আমরা যদি বাহ্যিক আকৃতিতে তার অবস্থাটা বিবেচনা করি তাহলে এটি প্রায় একটি ঢেঁড়সের সমান লম্বা এবং তার ওজন প্রায় 190 গ্রাম। তো আপনার শিশুর মাথা দুই পাশে ছোট্ট দুটি কান উঁকি দিচ্ছে, এখন সে কানে শুনতে পায়। আওয়াজ শুনলে শিশু বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়, যা আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার সাহায্যে কিন্তু বোঝা যায়। তো দিন দিন আপনার শিশু আরো চঞ্চল হচ্ছে, সে হয়তো এখন আপনার পেটের ভেতরে তার ছোট্ট ছোট্ট হাত পা ছোড়াছুড়িতে ব্যস্ত। আপনি হয়তো তার নড়াচড়া এর মধ্যেই বুঝতে শুরু করেছেন। মনে হতে পারে পেটের মধ্যে বুদবুদের মতো কিছু নড়ছে কিংবা হালকা করে পাখির ডানার মতো কিছু একটা ঝাপটা দিয়ে যাচ্ছে। প্রথম দিকে অনেকটা এমনই অনুভূতি হয়, ধীরে ধীরে আপনি তার নড়াচড়া আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো দেহের আকৃতি সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। শিশু এখন খুবই দ্রুত লম্বা হয়। কয়েক সপ্তাহ আগেও গর্ভের শিশুর মাথাটি শরীরের বাকি অংশের তুলনায় বেশ বড়সড় ছিল, তবে এখন শরীরের অন্যান্য অংশগুলো খুব দ্রুত বেড়ে উঠছে, তাই মাথাটি দেখতে এখন আর অতটা বড় লাগে না। সময়ের সাথে সাথে ছোট্ট শিশু দেহের আকৃতি আরো সামঞ্জস্যপূর্ণ হতে থাকবে। তো এই সপ্তাহে মায়ের শারীরিক কি কি পরিবর্তন ঘটে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো মা হয়তো এতদিনে শরীরের পরিবর্তনগুলোর সাথে অনেকটাই মানিয়ে নিয়েছে, ধীরে ধীরে কাজ করার শক্তি ফিরে পাচ্ছেন। তবে মানিয়ে নিতে না পারলে দুশ্চিন্তা না করে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিন। তো গর্ভাবস্থায় নিয়মিত ওজন মাপা কিন্তু প্রয়োজন। দিনের একই সময়ে ওজন মাপার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে উঠে বাথরুম সেরে কিছু খাওয়ার আগে ওজন মাপতে পারেন। প্রতি সপ্তাহে ওজন মেপে ডায়েরিতে লিখে রাখতে পারেন। এভাবে তালিকা তৈরি করলে ওজন ঠিকমতো বাড়ছে কিনা সেটি কিন্তু বুঝতে পারবেন। হঠাৎ ওজন বাড়তে কিংবা কমতে শুরু করলে সহজে ধরে ফেলতে পারবেন। সেই অনুযায়ী আপনার খাদ্যাভ্যাস ও ব্যায়ামের অভ্যাসের পরিবর্তন আনতে পারবেন। প্রয়োজনে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। তো মায়ের স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি গর্ভে শিশুর সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর হারে ওজন বৃদ্ধি আপনাকে ও আপনার গর্ভের শিশুকে সুস্থ রাখার পাশাপাশি সুস্থ ডেলিভারিতেও ভূমিকা রাখে। সঠিক লক্ষ্যমাত্রার তুলনায় ওজন বৃদ্ধির হার কম কিংবা বেশি হলে সেটি মা ও গর্ভের শিশুর জন্য বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। তো গর্ভাবস্থার জন্য নিরাপদ কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো কিন্তু আপনি মাঝে মধ্যে করতে পারেন। নিয়মিত শরীর চর্চা করলে গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের মতো জটিলতার সম্ভাবনা কমে, এমনকি ডেলিভারির সময় সিজার হওয়ার সম্ভাবনাও কমতে পারে। তবে এই সময় ব্যায়াম এড়িয়ে চলার কথা আপনার মাথায় আসতে পারে। গর্ভের সন্তানকে সব ধরনের আঘাত থেকে সুরক্ষিত রাখতে আপনি একটু বেশি সতর্ক হয়ে পড়তে পারেন এবং সেই চিন্তা থেকে গর্ভের শিশুর জন্য ব্যায়ামের ক্ষতিকর মনে হতে পারে। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম করা কিন্তু সম্পূর্ণ নিরাপদ। আপনার যদি আগে থেকে ব্যায়াম করার অভ্যাস না থাকে তাহলে হঠাৎ করে তীব্র শারীরিক কসরত শুরু না করে অল্প অল্প করে ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। হাঁটাহাঁটি দিয়েই শুরু করতে পারেন। আপনার কোনো স্বাস্থ্য জটিলতা থাকলে চিকিৎসকের সাথে গর্ভাবস্থায় ব্যায়াম নিয়ে আলাপ করুন। গর্ভাবস্থায় নিরাপদে করা যায় এমন কিছু ব্যায়ামের টিউটোরিয়াল কিন্তু আমরা পরবর্তীতে আপনাদের জন্য দিব, সেটি কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো গর্ভকালীন অবস্থায় আপনাকে অবশ্যই যদি শারীরিকভাবে কোনো ব্যথা পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন গর্ভাবস্থায়, তাহলে এটি ডাক্তারকে আপনি জানাতে কখনোই কিন্তু ভুলবেন না। এই সময় আপনাকে অবশ্যই ধূমপান থেকে বিরত থাকতে হবে। যে সকল মহিলারা ধূমপানে আসক্ত হয়ে আছেন বা আপনার হাজবেন্ড যারা আছেন তারা যদি ধূমপানে আসক্ত হন এবং আপনি যদি তার সংস্পর্শে থাকেন তাহলে অবশ্যই আপনার হাজবেন্ডকে নিষেধ করুন। আপনি নিজে তো অবশ্যই সেখান থেকে দূরে থাকবেন, পাশাপাশি হচ্ছে আপনার হাজবেন্ডকেও কিন্তু এ ব্যাপারে নিষেধ করতে হবে। কারণ আপনার গর্ভের শিশু সুস্থ রাখতে চাইলে ধূমপান করছে এমন মানুষের কাছ থেকে দূরে থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সময়টা থেকেই আপনি আপনার ডেলিভারি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। আপনি কোথায় কোন পদ্ধতিতে ডেলিভারি করাতে চান, ডেলিভারির সময় পরিবারের কোন সদস্যদের আপনাদের পাশে রাখতে চাই, এই ধরনের পরিবারের মানে যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো নিতে পারেন। এছাড়াও চিকিৎসার ধরন, খরচ, সময় মতো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা, আপনার বাড়ি থেকে জায়গাটার দূরত্ব, এই বিষয়গুলো কিন্তু আপনাকে বিবেচনায় রাখতে হবে। তো এগুলো তো অবশ্যই রাখবেন। পাশাপাশি আপনার হাজবেন্ডকেও কিছু দায়িত্ব দিয়ে দিতে পারেন। সেও আপনার প্রতি কেয়ারিং যদি হয়ে থাকে তাহলে সেও এই ব্যাপারগুলো নিয়ে আপনার টেক কেয়ার করতে পারে। এছাড়াও এই সপ্তাহে অন্যান্য লক্ষণের মধ্যে আপনার শারীরিক যে পরিবর্তন, সেই পরিবর্তনের যে লক্ষণগুলো থাকে সেগুলোর মধ্যে হচ্ছে ত্বকে ফাটা দাগ অথবা স্ট্রেচ মার্ক যেটাকে বলা হয়, ক্লান্তি ও ঘুমের সমস্যা হতে পারে, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া,
পেটের চারপাশে ব্যথা হওয়া, মাথা ব্যথা, নাক থেকে রক্ত পড়া, অ্যাসিডিটির সমস্যা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালাপোড়া করা, স্তনে ব্যথা, পা কামড়ানো, বেশি গরম লাগা, মাথা ঘোরা, হাত পা ফুলে যাওয়া, প্রস্রাবের রাস্তা ইনফেকশন, যোনিপথ ইনফেকশন, মুখে মেস্তার মতো বাদামি ও ছোপ ছোপ দাগ পড়া, তৈলাক্ত ত্বক ও ত্বকে দাগ, চুল ঘন ঝলমলে হওয়া, বমি বমি ভাব, অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছা, তীব্র ঘ্রাণ শক্তি হওয়া, মুড সুইং, সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, যোনিপথে হালকা রক্তপাত হওয়া, এই ধরনের পরিবর্তন বা লক্ষণগুলো কিন্তু দেখা দেয়। তো গর্ভাবস্থায় যদি কোনো সমস্যা অনুভব আপনি করে থাকেন তাহলে অবশ্যই একজন ডক্টরের সঙ্গে পরামর্শ করতে পারেন। কখনোই আগ থেকে আগ বাড়িয়ে কোনো ঔষধ বা কোনো চিকিৎসা নিতে যাবেন না। তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।